গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 19শে ডিসেম্বর আর বারটা হচ্ছে আজকে শুক্রবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। টাইমটা একটু কম বলে ফেললাম, এখন 8:30টার মতো বাজে। তো সকালের স্নান, পুজো, জামা কাপড় মেলা, ছাদের সমস্ত কাজ কমপ্লিট। আর এখন কর্তামশাই আর আমার জন্য একটু চা করে নিয়েছি। আর ও একটু বাথরুমে আছে, ওর আসতে একটু লেট হবে, তো সেই জন্য আমি একাই চাটা খেয়ে নিচ্ছি, কারণ তারপরে আবার অন্যান্য কাজকর্ম আছে, তো সেই জন্য। তো এখন আরাম করে একটুখানি 15-20 মিনিটের মতো বসে বসে একটু চা খাবো। তো আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাতে হবে না, কারণ কর্তামশাই লাঞ্চ টাইমে লাঞ্চ করতে আসবে, তো সেই জন্য আর সেরকম ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই। মেয়ে সকাল 7টায় বেরিয়ে গেছে স্কুল, তো ওর টিফিনটা বানিয়ে দিয়েছি, তো এখন আর কোনো টিফিন বানাতে হবে না। তো আজকে একটু অন্যরকম লাঞ্চের ব্যবস্থা করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি সফল হই। না হলে রোজকার ওই ভাত, ডাল, তরকারি, মাছ এইসবই হবে। এই শীতের এই সকালের টাইমটা, মানে চা খাওয়ার টাইমটাই না একটু বসে বসে ধীরে ধীরে চা খেতে ভালো লাগে। তো কর্তামশাই চা খেয়ে তারপর ছাতু খেয়ে বেরিয়ে গেছে। ও যেহেতু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তো সেই জন্য ওকে ক্যামেরার মধ্যে সেরকমভাবে রাখি না। তো এবারে আমি সকালের ব্রেকফাস্টটা খেয়ে নেব। তো সেই যে লঙ্কার আচারটা বানিয়েছিলাম, সেই লঙ্কার আচার নিয়েছি। আর এবারে একটুখানি বাদাম, একটু ছোলা ভাজা, অল্প চানাচুর, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর একটু ধনিয়া পাতা কুচি হলে ভালো হয়। আসলে একার জন্য এত কিছু পরপর কেটে করতে ভালোই লাগে না। তো যাই হোক, সমস্ত কিছু পরপর নিয়ে একটু মশলা মুড়ির মতো করবো আর কি। আসলে যখন একার জন্য ব্রেকফাস্ট বানাতে হয়, তখন মনে হয় মুড়ি খেয়ে নিলেই ঠিক আছে। তো আচারটা কিন্তু খাওয়ার পর রিভিউ দিচ্ছি, দারুণ হয়েছে আচারটা। আর খুব একটা ঝাল তো নেই, একেবারে ঝাল নেই বললেই চলে। তো আমি যেটা ভাবছিলাম শুধু লঙ্কার আচার ভীষণ ঝাল হবে, একেবারেই ঝাল নেই। আর তার উপর বিভিন্ন ধরনের মশলা, লেবু এইসব পড়ার ফলে একেবারে ঝাল কমে গেছে। তো মুড়িটা মাখানোও কিন্তু খুব দারুণ হয়েছে। আর মুড়িতে একটু সর্ষের তেল না দিলে কি চলে, তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো এর সঙ্গে তো দিতে হবে একটুখানি বিট লবণ, আর যেহেতু লঙ্কার আচারের মধ্যে টক ঝাল সমস্ত কিছু আছে, লবণ, তো সেই জন্য আলাদা করে আর কিছু প্রয়োজন হয়নি। তো মুড়িটা খেয়ে দারুণ লাগলো। তো তারপরে মনে হচ্ছিল 1 কাপ দুধ চা হলে ভীষণ ভালো হতো, কিন্তু এখন আর দুধ চা করারও সময় নেই আর খাওয়ারও সময় নেই। একেবারে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে তো তারপরে যাব রান্নার ওই দিকে, কারণ হচ্ছে ওইদিকে আবার না হলে মেয়ে এসে যাবে। আবার মেয়ে এসে গিয়ে তাড়াতাড়ি যদি বলে যে খিদে পাচ্ছে, তখন আমার মুশকিল হয়ে যাবে, তখন আবার তাড়াহুড়ো করে করতে হবে। আমরা যে রোজই একই কাজকর্ম করে থাকি, তার জন্য আমরা যে খুব একটা বিরক্ত হই তা কিন্তু একেবারেই নয়। এটা কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের ফল। ছোটোবেলায় যখন মা কিন্তু কোনো কাজ বলতো, তখন আমরা বিরক্ত হতাম, কারণ হচ্ছে আমরা তখন রেগুলারলি পড়াশোনা করছি, পড়াশোনার বাইরে যে কাজগুলো করতে হতো সেগুলো আমাদের রেগুলার করার অভ্যাস ছিল না।
যার ফলে যখন মা ওই ব্রেকগুলোতে কোনো কাজকর্ম বলতো তখন আমরা বিরক্ত হতাম। এখন যেহেতু আমাদের অভ্যাসের ফলে পরস্পরের কাজকর্মগুলো করি, তো সেহেতু অভ্যাসবশতই আমাদের একটা রোজ এই কাজকর্মগুলো করা নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে। এবং তার মধ্যে তো আরও পড়ে ক্লিনিংয়ের কাজ। এটা না করলে তো মনটা ভালোই লাগে না। তো বিছানা সুন্দর করে গোছানোর পর এবার চলে এসেছি এই যে শোকেসটা আছে, একটুখানি হালকাভাবে ডাস্টিং করে নেব। আসলে রেগুলার কিন্তু প্রত্যেকটা জিনিস হালকাভাবে একটু ডাস্টিং করে নেওয়া খুব প্রয়োজন আছে। এই হালকাভাবে করে নেওয়ার ফলেই কিন্তু আমাদের ডিপ ক্লিনিংয়ের কাজ কম পড়ে। আর হচ্ছে আমি যে প্রত্যেক সোমবার আর মঙ্গলবার করে বেড কভার কাচাকুচি করি, তো সেইগুলো কাচাকুচি করেছিলাম, কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি, ঠিক জায়গায় রাখিনি। একবার হয় না, ইচ্ছা করে না। তো আমি এরকম ব্যাগের মধ্যে, এরকম সেপারেট ব্যাগের মধ্যে একটা করে আলাদা জিনিস রাখি। যেমন এটাতে রেখেছি বেড কভার, তারপরে বালিশ কভার, এগুলো। তো এরপরে নেক্সট চলে এসেছি এই যে আমি যে জলের জায়গাটা রাখি, যাতে এতে না ধুলো পড়ে, তার জন্য আমি এখানে একটা আসন পেতে রেখেছি, যাতে হচ্ছে খুব সহজেই আমি পরিষ্কার করে নিতে পারি। আসনটা ভালো করে ডাস্টিং করে একেবারে বার করে নিলাম। আর এর ওপরে আরও একটা কাঁচা আসন আমি পেতে দেব। যেহেতু আসনটা একটু টুলটার থেকে বড় রেখেছি, সেহেতু টুলটার মধ্যে কিন্তু বেশি ডাস্টিং আমাকে করতে হয়নি, অল্প স্বল্প একটুখানি ডাস্টিং করে নিলেই হবে। এটা যে রেগুলার আমাকে পরিষ্কার করতে হয় তা নয়। তো এটা আমি 1 সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করি, আর 15 দিন অন্তর এই আসনটা চেঞ্জ করে দিই। তো যেখানটা টুলটা রেখেছিলাম সেখানটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। আসলে এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের অভ্যাসেরই ফল। এটার পর একটা জিনিস, একটা কাজ করার পর আর একটা কাজ করব, এটা একদিনে কিন্তু তৈরি হয়নি। এই অভ্যাসটা তৈরি হতে অনেক সময় লেগেছে। একটা সময় ছিল যখন হচ্ছে দুপুরের পর আরও এক্সট্রা টাইম যখন রান্নাঘরে দিতে হতো, খুব বিরক্ত লাগতো। কিন্তু এখন আর সেরকম হয় না। আর বেশি টাইম পর্যন্ত দিও না, কারণ কোন কাজটার পর কোন কাজটা করে নিলে আমাদের শর্টকাট হবে, কম টাইমে বেশি কাজ করা যাবে, সেগুলো এখন শিখে গেছি। তো সকালে চাটা খাওয়া হয়েছিল, তারপরে আমি কর্তামশাইকে যে ছাতুর শরবত করে দিয়েছিলাম, তারপরে আমি পেঁয়াজ কেটেছিলাম। তো এখানটা পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাজের এনার্জি আরও বাড়ে। তো কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে এবার দুপুরের লাঞ্চের ব্যবস্থা করব। তো প্রথমে তো ভেবেছিলাম যে উচ্ছে একটা দিয়ে একটা কিছু তরকারি বানাবো এইরকম, কিন্তু পরে সম্পূর্ণ 90 ডিগ্রিভাবে মন ঘুরে গেছে। তো ফ্রিজে বেশ অল্প কিছু মাংস পড়েছিল, তো ভাবলাম ওটাকেই সদ্ব্যবহার করা যাক। আজকে একদম শর্টকাট 1 পট মিল বানাবো। আজকাল কর্তামশাই টিফিনে তো এই 1 পট মিল ভীষণভাবে পছন্দ করছে। আসলে অফিসের মধ্যে ডাল, তরকারি, মাছ, ভাত এত রকমভাবে খেতেও ভীষণ বিরক্ত। তো এরকম একটা 1 পট মিল, বা তার সঙ্গে চাউমিন, পাস্তা বা সবজি, তার সঙ্গে রুটি, লুচি, পরোটা, তো এই ধরনের জিনিসগুলো পছন্দ করছে। তো ওই সাজেস্ট করলো, তো আজকে 1 পট মিল কিছু বানাতে পারো। তো এর আগে আমি কিন্তু সোয়াবিন দিয়ে 1 পট মিল বানিয়েছিলাম, আর সেটা বাড়ির লোকেরা ভীষণভাবে পছন্দ করেছে। তো ভাবলাম তাহলে কিন্তু শর্টকাট এইভাবে বানিয়ে নেওয়া যেতে পারে।
তো আজকে পুরো লাঞ্চে বানিয়েছি। তো নেক্সট দিন যদি এরকমভাবে ছোটো ছোটো মাংসের পিস দিয়ে টিফিন বানানো যায় তো কর্তামশাইকে নিশ্চয়ই দেবো। তো তার জন্য আমি অনেকটা আলু কেটে নিয়েছি, কারণ এই সবজির মধ্যে আলুটাই পড়বে। তো সেই জন্য আমি অনেকগুলো ছোট ছোট পিসের আলু দিয়ে নিয়েছি। আলুগুলোকে একটুখানি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দেওয়া যেতে পারে। এবারে আমি ওখানে তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারুচিনি, এর বেশি কিছু দিইনি। তোমরা চাইলে স্টার অ্যানিস, বড় এলাচ, আরও যে গরম মশলা থাকে সেগুলো দেওয়া যেতেই পারে। তো আমি একদম ঘরোয়া মতো করব বলে সেই জন্য এইগুলোই দিয়েছি ফোড়নে। এবার এর মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ, একটুখানি জিরেও আমি ফোড়ন দিয়েছিলাম। এর মধ্যে একটুখানি অল্প পরিমাণ পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু মাংস পড়ছে একটু টক দই হলে ভালো হতো, কিন্তু যেহেতু হঠাৎ করে বানিয়েছি তাই বাড়িতে টক দই অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি টক দইটা স্কিপ করে গেছি। এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি মাংস যতক্ষণ না রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর বেশ 5-6টার মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কয়েকটা আমি গোটাও দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে আর হাজব্যান্ড খুব একটা ঝাল খায় না। যদি ওদের ঝাল বেশি লেগে যায় সেই ভয়েতেই কয়েকটা চিড়ে দিয়েছি, কয়েকটা গোটা দিয়েছি। এবারে আমি লবণ দিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। এখন 5-10 মিনিট হচ্ছে, একেবারে ভালো করে ফুটে যাবে, আর তাতে কিন্তু মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি মাংসটা, যাতে মাংসের যে গন্ধ সেটা চলে যায়। আর এর মধ্যে কিন্তু আমি খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আলুর মধ্যে যে হলুদটা ব্যবহার করেছি সেই হলুদটুকু, আর এখানে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, মশলা বলতে এইটুকু, আর কিছু ব্যবহার করব না। এবার আলুগুলোও দিয়ে দিলাম। আলু তো ভেজেছি যখন, তখন কিন্তু সিদ্ধ কিছুটা হয়ে গেছে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, যতটা চাল নিয়েছি তার 1.5 গুণ আমি জল দিয়ে দিয়েছি। মোটামুটি আমি এখানে 1.5 বাটির মতো আমি চাল নিয়েছি। আমার সেই অনুযায়ী আমি 6 বাটি জল দিয়ে দিয়েছি। জলটাকে আমি একটুখানি হালকা গরম করে রেখেছি। তো এবারে দিয়ে দেব। একটু চাল আর মাংস সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কেউ যদি পোলাও মিষ্টি মতো খেতে চাও তো সেটা মিষ্টিও দিতে পারো। আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি পছন্দ করে না হাজব্যান্ড ছাড়া, তো মেয়ে খুব একটা মিষ্টি যেহেতু পছন্দ করে না তাই আমি মিষ্টি খুব একটা দিলাম না। তো এখানে দেখো আমি কিন্তু 6 বাটি জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুটতে বেশিক্ষণ সময় না লাগে। তো এখানে আমি 10 মিনিট একদম হাই ফ্লেমে ফোটাবো, আর তারপরে লো ফ্লেমে 15 মিনিট। তো দেখো 10 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর এই অবস্থা এসেছে। এবারে 15 মিনিট লো ফ্লেমে থাকুক, আর ওপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো ওপরে করে দিলাম। শেষে একটুখানি গরম মশলা আর ঘি মিশিয়ে দেব, তাহলেও কিন্তু আমার পোলাও রেডি হয়ে যাবে। দেখো একেবারে কিন্তু জল টেনে নিয়েছে, আর এবারে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব ঘি আর গরম মশলা দেওয়ার পরে, আর তাতে কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। তো এতক্ষণে আমার মেয়েও এসে গেছে, তো যতক্ষণে স্ট্যান্ডিং টাইমে রাখছি ততক্ষণে অন্যান্য কাজকর্মগুলো করে নিই। তো মেয়েকে স্নান করানো, মোছানো, তো বাড়ি ঘরটাকে আরও একটু ঝাঁট দেয়া এইগুলো, আর তারপরে ওভেনের চারিপাশটা একটু পরিষ্কার করে নেওয়া, এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো দেখো আমার 1 পট মিল একেবারে চিকেন পোলাও পুরো রেডি। তো এটা এখন চাপা দেওয়া থাক,
তারপর তোমাদের সঙ্গে বেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, একেবারে মা মেয়ে দুজনের একসঙ্গে বেড়ে নিচ্ছি। হাজব্যান্ড একটু লেটে আসবে বলেছে, তো আমাদের খেয়ে নিতে বলেছে, তো আমরা খেয়ে নিচ্ছি। আর তার সঙ্গে স্যালাড অবশ্যই মাস্ট, শসা আর পেঁয়াজ, ব্যাস এটুকু হলেই আর কি চাই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।